আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি তোমরা সবাই বাসায় মনোযোগ সহকারে পড়ালেখা করছো। তো আজকে শুরুতে যে কথাটা বলবো যে আমরা সবাই নিশ্চয়ই পড়ার টেবিলে বই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত। অর্থাৎ যখন আমরা পড়তে বসবো তখন অবশ্যই পড়ার পরিবেশে আমাদের বসতে হবে, রাইট? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি কথা বলছিলাম তৃতীয় অধ্যায় রসায়ন। সেখানে আমরা লাস্ট ক্লাসে কথা বলছি পরমাণুর ভিতরের কণা। তোমাদের নিশ্চয় মনে আছে যে পরমাণুর ভিতরে কয়টি স্থায়ী কণা থাকে। পরমাণুর ভিতরে বিভিন্ন ধরনের কণা আছে, আমরা সেটা উপরের লেভেলে আস্তে আস্তে শিখব। তো আমাদের এখানে আসলে মূলত পরমাণু স্থায়ী তিনটি কণা নিয়ে কথা আছে। অর্থাৎ এই তিনটি কণা সবসময় প্রত্যেক পরমাণুর ভিতরে থাকে। সেটা হলো প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এবং তোমরা নিশ্চয়ই জানো যে প্রোটন এবং নিউট্রন সেটা থাকে পরমাণুর কেন্দ্রে এবং ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাহিরে। এই বাহিরে কোথায় থাকে, কোথায় অবস্থান করে, কোথায় কতগুলো ইলেকট্রন থাকবে, এগুলো আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে যুগে যুগে অনেক বিজ্ঞানী এই পরমাণুর গঠন সম্পর্কে অনেক গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন বিজ্ঞানী তাদের পরীক্ষালব্ধ জ্ঞান থেকে তাদের পরমাণু সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রকাশ করেন, যেটাকে বলা হয় পরমাণুর মডেল। আমাদের বইতে দুটি মডেলের কথা বলা হয়েছে, সেটা হলো রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল। তো আজ আমরা কথা বলবো রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে। তাহলে কথা হবে কি, পরমাণুর মডেল নিয়ে কথা। পরমাণুর মডেল, তার সাথে আমরা আজকে কথা বলবো রাদারফোর্ড এর পরমাণু মডেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কি নিয়ে কথা বলবো? রাদারফোর্ডের পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে তার ঐতিহাসিক আলফা কণা পরীক্ষার মাধ্যমে তিনি তার পরমাণু সম্পর্কে যে পরীক্ষালব্ধ জ্ঞান অর্জন করেন সেগুলো প্রকাশ করেন। সেই পরমাণু মডেলকে বলা হবে রাদারফোর্ড পরমাণু মডেল। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা পরীক্ষার মাধ্যমে পরমাণুর স্ট্রাকচার অর্থাৎ পরমাণুর গঠন সম্পর্কে তিনি বিভিন্ন মতবাদ প্রকাশ করেন, যাকে রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। এই রাদারফোর্ডের পরমাণু মডেল আমাদের বইতে বিস্তারিত 1-1.5 পৃষ্ঠা লেখা আছে, এভাবে আমাদের মনে থাকবে না। তো কিভাবে পড়লে মনে থাকবে সেটা নিয়ে আমরা কথা বলবো, সহজে কিভাবে আমরা মনে রাখতে পারি। তো রাদারফোর্ডের পরমাণু মডেল মনে রাখার জন্য আমরা আসলে কিছু কিওয়ার্ড অর্থাৎ মূল শব্দ শিখবো, যাদের মাধ্যমে আমরা মডেলটাকে মনে রাখতে পারবো। কিছু টেকনিকে শিখবো। সেটা হলো 1 নম্বরে আমরা শিখবো রাদারফোর্ড নিউক্লিয়াস নিয়ে কথা বলছেন, নিউক্লিয়াস। এবং 2 নম্বরে কথা বলবো সৌরজগতের সাথে তুলনা। এবং 3 নাম্বার কথা বলবো পরমাণুর চার্জ নিরপেক্ষতা নিয়ে কথা বলবো। এই 3টা যদি ক্লু আমরা মনে রাখতে পারি তাহলে দেখবে যে তোমার এই মডেলটা মুখস্থ করা লাগবে না। এই 3টা ক্লু আমরা মাথায় রাখবো। নিউক্লিয়াস নিয়ে কথা বলছেন তিনি, এবং সৌরজগতের সাথে তুলনা,
এবং পরমাণুর চার্জ নিরপেক্ষতা নিয়ে কথা বলছে। এই তিনটা ওয়ার্ড মনে রাখ, এই তিনটা ক্লু মনে রাখবো আমরা। কি কি? নিউক্লিয়াস, 2 নাম্বার সৌরজগতের সাথে তুলনা, 3 নাম্বার পরমাণুর চার্জ নিরপেক্ষতা। চার্জ নিরপেক্ষতা। তাহলে চলো একটা প্রথমটা নিয়ে কথা বলবো। নিউক্লিয়াস। রাদারফোর্ড বললেন পরমাণুর কেন্দ্রে অর্থাৎ একটা কেন্দ্র আছে, পরমাণুর একটা কেন্দ্র আছে, পরমাণুর একটি কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস। পরমাণুর একটা কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের আয়তন, এই নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র। মানে কি বুঝাবো? পরমাণুর একটি কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র। সমগ্র এই নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র। এটা মানে কি বুঝাবো। আর তারপরে কথা হলো, প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসে থাকে। প্রোটন ও নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসে, এবং ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে। নিউক্লিয়াসের বাইরে থাকে। এটা হলো প্রথম কথা, তার প্রথম তথ্য। তাহলে পরমাণুর একটা কেন্দ্র আছে, সেটা বললো পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রটার নামই হলো নিউক্লিয়াস। এবং এখানে কে থাকবে? এখানে থাকবে প্রোটন ও নিউট্রন। কে কে থাকবে? প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন প্লাস নিউট্রন। এবং বলা হলো যে পরমাণুর যে নিউক্লিয়াসের যে আয়তন, এটা সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র। নিউক্লিয়াসের আয়তন, নিউক্লিয়াস টু আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র, অর্থাৎ নিউক্লিয়াসটা সমগ্র পরমাণুর তুলনায় অতি ক্ষুদ্র। নিশ্চয় আমরা বুঝতে পারছি পরমাণুর একটি কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র, এবং প্রোটন নিউট্রন এখানে থাকে। আর ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাহিরে। ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাহিরে। নিশ্চয় আমরা প্রথম কথা বুঝতে পারলাম। সেকেন্ড তথ্য নিয়ে কথা বলো। সেকেন্ড তথ্যটা কি? সৌরজগতের সাথে তুলনা। নিশ্চয় মনে আছে আমরা কি লিখলাম? ক্লুটা আমাদের নিশ্চয় মনে আছে কি? সৌরজগতের সাথে তুলনা। সৌরজগতের সাথে তুলনা। তোমরা নিশ্চয় জানো যে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহ ঘুরতে থাকে। সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ ঘুরে, অর্থাৎ সূর্য একটা নক্ষত্র। সূর্য একটি নক্ষত্র, সেটাকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল বিভিন্ন ধরনের গ্রহ ঘুরতে থাকে।
তো বলা হলো সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে চারদিকে ঘুরে, তেমনি পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারপাশে তার কি ঘুরতে থাকে। ইলেকট্রনগুলো চারপাশে কি ঘুরতে থাকে, কোথায়? তার চারপাশে ঘুরতে থাকে। অর্থাৎ ইলেকট্রনের চারপাশে যে কি করবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার ইলেকট্রনগুলো কি করবে, ইলেকট্রনগুলো ঘুরবে, চারপাশে ঘুরবে। অর্থাৎ সৌরজগতে সূর্যের সাথে তুলনা করা হলো নিউক্লিয়াসকে, আর গ্রহগুলোর সাথে তুলনা করা হলো ইলেকট্রনগুলোকে। তাই বলা হলো সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরে, পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে। এজন্য এই মডেলটাকে সৌর মডেলও বলা হয়। সৌর মডেল বলা হয় কাকে? রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয়। রাদারফোর্ডের পরমাণু মডেলকে কি বলা হবে? সৌর মডেল। তাহলে থার্ডটা নিয়ে কথা বলবো আমরা। থার্ডটা কি? থার্ডটা হলো পরমাণুর নিরপেক্ষতা। অর্থাৎ চার্জ নিরপেক্ষ। এটার কারণ হলো কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে, শক্তি স্তরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। দ্যাট মিন্স প্রোটন এবং ইলেকট্রন সমান। তো প্রোটন হলো পজিটিভ আর ইলেকট্রন হলো নেগেটিভ এবং পজিটিভ সমান হওয়াতে পরমাণুর সামগ্রিক চার্জ শূন্য। অর্থাৎ আমরা যদি বলি যে যেমন অক্সিজেন, তোমরা জানো অক্সিজেন এর পারমাণবিক সংখ্যা 8, তার মানে অক্সিজেনের কেন্দ্রে 8টি প্রোটন আছে। হ্যাঁ, 8টি প্রোটন আছে। শক্তি স্তরে কয়টি? শক্তি স্তরে মোট 6টি আর 2 8টি। তাহলে এখানে প্রোটন হলো 8টি এবং ইলেকট্রন 8টি। তাহলে প্রোটন এবং ইলেকট্রন সমান হওয়ায় চার্জ নিরপেক্ষ হিসেবে কাজ করবে, কারণ যতগুলো প্রোটন আছে ঠিক ততগুলো ইলেকট্রন আছে। প্রোটন এবং ইলেকট্রন সমান হয় সেখানে চার্জ নিরপেক্ষ থাকবে। আমরা যদি এভাবে ভাবি, লক্ষ্য করো যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে সোডিয়ামের প্রোটন সংখ্যা 11টি, ইলেকট্রন সংখ্যা 11টি। তাহলে আমরা যদি 11টা প্রোটনকে 11টা প্লাস বলি, 4 5 6 7 8 9 10 11, 11টা প্রোটনকে আমরা 11টা প্লাস বললাম, আর 11টা ইলেকট্রনকে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে লক্ষ্য করো যে প্রত্যেকটা প্লাস মাইনাস সমান হওয়ায় এখানে এক্সট্রা কোনো চার্জ থাকে না। তাই সোডিয়াম লেখার সময় আমরা এখানে কোনো চার্জ লিখিনি। অর্থাৎ যখন মৌল অবস্থায় থাকবে, নিরপেক্ষ অবস্থায় থাকবে। তবে যখন একটা ইলেকট্রন দান করবে তখন নিশ্চয়ই একটা ইলেকট্রন মানে একটা নেগেটিভ কমে যাবে, একটা প্রোটন বেড়ে যাবে, ফলে আমরা এখানে প্লাস লিখব। সেখানে আমরা কি লিখব? প্লাস। কারণ কি? কারণ এই ক্ষেত্রে প্রোটন হলো 11টি আর ইলেকট্রন হলো 10টি, একটা প্রোটন বেশি, ফলে একটা প্লাস থাকবে। তার মানে স্বাভাবিক অবস্থায় কিন্তু
নিরপেক্ষ থাকবে। যখন ইলেকট্রন আদান প্রদান হবে তখনই প্লাস মাইনাস হবে। ইলেকট্রন গ্রহণ করলে ইলেকট্রন সংখ্যা বাড়ে, তাই সেটা মাইনাস হবে। ওকে, আবার ইলেকট্রন দান করলে প্রোটন সংখ্যা বাড়ে। তোমাদের মনে রাখতে হবে, দান বা গ্রহণ সেটা ইলেকট্রন হবে, হয় ইলেকট্রন দান না হলে ইলেকট্রন গ্রহণ হবে। প্রোটন নিউক্লিয়াসে থাকে, সো প্রোটন কখনো দান গ্রহণ হবে না। নিশ্চয়ই এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই মডেলটাকে বলা হয় সৌর মডেল এবং এটাকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। এটাকে সৌর মডেল এবং নিউক্লিয়ার মডেলও বলা হয়। কাকে? রাদারফোর্ডের পরমাণু মডেলকে। রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল ও নিউক্লিয়ার মডেল বলা হয়। তাহলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা মুখস্থ করব না, সিস্টেমে মনে রাখবো। কি? নিউক্লিয়াস নিয়ে কথা বলছেন। নিউক্লিয়াস মানে কি নিয়ে? যে পরমাণুর একটা কেন্দ্র আছে যাকে নিউক্লিয়াস বলে। এটার আয়তন সমগ্র আয়তনের পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র। নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে, শক্তি স্তরে ইলেকট্রন থাকে, বা নিউক্লিয়াসের বাইরে। রাদারফোর্ড কিন্তু শক্তি স্তর নিয়ে কথা বলতে পারেননি। সে বলছে, রাদারফোর্ড বলছেন যে নিউক্লিয়াসের বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে। তারপরে সৌরজগতের সাথে তুলনা করছেন। কি করছেন? সৌরজগতের সাথে তুলনা করে বলছেন যে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরছে, তেমনি পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, তাই এটাকে সৌর মডেল বলা হয়। সর্বশেষ যেটা নিয়ে আমরা কথা বলছি, পরমাণুর নিরপেক্ষতা। পরমাণুর নিরপেক্ষতা অর্থাৎ পরমাণুতে যতগুলো প্রোটন আছে ঠিক ততগুলো ইলেকট্রন আছে। পজিটিভ এবং নেগেটিভ চার্জের পরিমাণ সমান, তাই পরমাণু নিরপেক্ষ। তবে যখন ইলেকট্রন দান বা গ্রহণ হবে তখনই চার্জ সৃষ্টি হবে। রাইট? তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। শরীরটা একটু খারাপ, তাই দীর্ঘায়িত করলাম না। নেক্সট ক্লাসে নিশ্চয়ই আমরা রাদারফোর্ডের সীমাবদ্ধতা নিয়ে কথা বলবো। আশা করি আমরা যতটুকু পড়ালেখা করছি বাসায় পড়বেন, আর সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। শরীরটা অত ভালো না হওয়াতে ক্লাসটা দীর্ঘায়িত করলাম না। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।